1495 থেকে 1873। এই যে সময়, এই সময়টা প্রায় 3-4 শতাব্দীর সময়টা, এই দীর্ঘ সময়ে কিভাবে জায়গাগুলো বদলাচ্ছে, কাব্যের নাম উচ্চারণে কিভাবে বদলাচ্ছে এবং ইউরোপীয়দের মানচিত্রে উল্লেখ কিভাবে বদলাচ্ছে, এই দুটোর তুলনা আমার খুব ফ্যাসিনেটিং লেগেছিল। এ বইয়ের বিষয়বস্তু ঠিক কি? সহজে বলতে গেলে এক যাত্রাপথের কথা বলে এই বই। পাঠককে সওয়ারি করে ডিঙা বা জাহাজে, তারপর রওনা দেয় হুগলি নদী ধরে। এ বই এক টাইম মেশিন, যা আপনাকে পৌঁছে দেবে পঞ্চদশ শতাব্দীতে। 5টি শতকের জলপথে যাতায়াত করবেন আপনি, দেখবেন কিভাবে বদলে যাচ্ছে দুপারের এলাকাগুলি। কফি হাউসের আড্ডা গানটির সাথে বাঙালির ভালোবাসা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই নামে একটি বাংলা ব্লগ আমরা শুরু করেছিলাম 2009-এ। সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্লগটি হারিয়ে গেলেও সেই আড্ডার মেজাজ আমরা ফিরিয়ে এনেছি ও কলকাতার বাংলা পডকাস্টে। এখন স্টুডিওতে রেকর্ড হওয়া আড্ডার পাশাপাশি দেশ বিদেশের বাঙালিকে একই সূত্রে জুড়তে শুরু করছে আমাদের ভার্চুয়াল আড্ডাও। আপনাদের হোস্ট হিসেবে আমি অভ্র থাকছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে, আর সঙ্গে আছি নানান স্বাদের গল্প। শুনতে থাকুন কফি হাউসের আড্ডা ভার্চুয়াল। নমস্কার তন্ময়, আমাদের ও নমস্কার। কলকাতার বাংলা পডকাস্ট কফি হাউসের আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আমি অভ্র। আমাদের কফি হাউসের আড্ডা নামে একটা ব্লগ ছিল প্রায় 15 বছর আগে, 2009। আচ্ছা। তো সেই আচ্ছা। ব্লগটা হারিয়ে যায়। কিন্তু এই নামটা আমাদের অফকোর্স বাঙালি হিসাবে এত পছন্দের একটা নাম, তাই আমরা আমাদের ও কলকাতার যে পডকাস্ট সিরিজটিকে তার নাম দিয়েছি কফি হাউসের আড্ডা। এবং আমাদের বেশ কিছু রেকর্ডিং হচ্ছে কলকাতা থেকে। তো এই হুম। প্রথম আমরা এটাকে ভার্চুয়ালিও নিয়ে আসছি, কারণ আপনার ওকে। সাথে আমার আলাপ করার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, যবে থেকে আপনার এই বইটির কথা শুনেছি। শ্রোতা বন্ধুদের জন্য জানাই, আমরা আজকে যে বইটি নিয়ে লেখক তন্ময় ভট্টাচার্যের সাথে কথা বলবো এই পডকাস্টে, তার নাম হচ্ছে বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ। বেশ বড় নাম হুম। বইটির। তো তন্ময়, প্রথমেই আপনাকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি এইরকম একটা সাবজেক্ট কেন বেছে নিলেন? হ্যাঁ, এরকম সাবজেক্ট কেন বেছে নিলাম, প্রথমে ধন্যবাদ আপনাকে আমায় আমন্ত্রণ জানানোর জন্য। এরকম একটা সাবজেক্ট বেছে নেওয়ার বিভিন্ন কারণ আছে। একাধিক কারণ হয়তো একসঙ্গে মিশে এরকম একটা বিষয় বাছা জন্ম নিয়েছে। সেটা হচ্ছে 2015-16 সালে আমি একটা বই লিখেছিলাম। সেই বইটা হচ্ছে বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানে। বেলঘড়িয়া নামক জনপদটা নিয়ে, বেলঘড়িয়া তো জানেন আপনিও নিশ্চয়ই। আর বেলঘড়িয়া নিয়ে এর আগে আর কোনো বই ছিল না, বিভিন্ন ছোট ছোট প্রবন্ধ ছিল, বই ছিল না, শুধু বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে। সেটা লিখলাম, বইটা বেরোলো 2016 সালে। তারপর আমার মনে হলো যে বেলঘড়িয়া তো একটা নির্দিষ্ট জনপদ, এবং আমি বেলঘড়িয়ারই বাসিন্দা, ফলে এইটা কাজটা করা হয়তো অপেক্ষাকৃত সহজ, কিন্তু যদি আমার কাজের রেঞ্জটাকে আর একটু বাড়িয়ে দিই, পুরো জেলায় ছড়িয়ে দিই, তাহলে ব্যাপারটা চ্যালেঞ্জিং। এবং আমি সেই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম যে পারি কিনা। এবং মাঝখানে আমি 2021 সালে অন্য একটা কাজ শুরু করেছিলাম, যে উত্তর চব্বিশ পরগনার গঙ্গার ঘাট নিয়ে। উত্তর চব্বিশ পরগনা বলতে আপনি ধরুন ওই কাঁচরাপাড়া হালিশহর থেকে শুরু করে বরানগর অব্দি, এই পাট ঘাট নিয়ে। তারপর কাজটা খানিকটা এগোনোর পর কাজটা বন্ধ করে দিই। তারপর তারও বছর খানেক পরে বিভিন্ন, আমার তো এমনি প্রবন্ধ লেখা বা ইতিহাস নিয়ে রিসার্চ চলতে থাকে, সেগুলো করতে করতে হঠাৎ একদিন দেখলাম যে এই বিষয়টা নিয়ে আমি যেটা করেছি, কাব্য ও মানচিত্র, এই বিষয়টাকে অ্যানালিসিস করে কোনো বই লেখা বা কোনো বিশেষ হয়নি। এটা কিরকম অ্যানালিসিস, যে একদিকে আমাদের তো বাংলা বিভিন্ন প্রাচীন কাব্যগুলোর কথা জানি, যেখানে ধরুন ওই চাঁদ সদাগর বা ধনপতি এরা বাণিজ্য যাত্রায় যাচ্ছে, সিংহল যাত্রা ইত্যাদির সময় যেই যে বাণিজ্য পথে যেত, তাদের অনেকেরই বাণিজ্য পথ ছিল আমাদের এই হুগলি নদী, ভাগীরথী হুগলি নদী। ফলে প্রাচীন বিভিন্ন কাব্যে, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং আরো অনেক কাব্যে এই পথের বর্ণনা আছে।
যে আমাদের এই হুগলি নদীর দুপাশের জনপদগুলো কি কি কিরকম ছিল, কোন কোন জনপদের পাশ দিয়ে তারা যেতেন। এবং সেই সঙ্গে আমি দেখলাম যে ইউরোপিয়ানদের বিভিন্ন মানচিত্র, সেই অর্থে বলতে গেলে প্রথম আসে পর্তুগিজরা 1537-এ সপ্তগ্রামে। তারপর থেকে 1550-এর মানচিত্র জাউরি বেরোস তার মানচিত্রকে প্রথম মানে মানচিত্র পদবাচ্য বলা যায়, যদিও অনেকটাই নকশা আগুপিছু ছিল। আমি দেখলাম যে আমাদের যে কাব্যের যে রেফারেন্স গুলো আছে জায়গার নামের, আর ইউরোপিয়ানদের ম্যাপের যে রেফারেন্স গুলো আছে, এগুলো কম বেশি কাছাকাছি এবং অনেকটা আলাদা, এবং দুজনের দৃষ্টিভঙ্গিও আলাদা। একজন বাঙালির দৃষ্টিভঙ্গি থেকে দেখছে, একজন বহিরাগত ইউরোপিয়ানের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। এই দুটো মিলে মিশে আমার মনে হলো এই দুটোর মধ্যে তুলনা প্রতিতুলনা করে এবং দুটো ডকুমেন্ট পাশাপাশি রেখে যদি কাজটা করা যায়, তাহলে এই জনপদগুলো কিভাবে বদলাচ্ছে। আমি টাইম, আপনি পুরো নামটা বললেন, আপনি শেষে একটা দিয়েছেন, সেটা হচ্ছে 1495 থেকে 1873। এই যে সময়, এই সময়টা প্রায় 3-4 শতাব্দীর সময়টা, এই দীর্ঘ সময়ে কিভাবে জায়গাগুলো বদলাচ্ছে, কাব্যের নাম উচ্চারণে কিভাবে বদলাচ্ছে এবং ইউরোপীয়দের মানচিত্রে উল্লেখ কিভাবে বদলাচ্ছে, এই দুটোর তুলনা আমার খুব ফ্যাসিনেটিং লেগেছিল। সেই জন্যই, এবং আরো বড় কথা, আমি দুটো পাড় নিয়েছি, একদিক উত্তর 24 পরগনা, তার উল্টো পাড়ই হচ্ছে হুগলি। আর এই দুটো পার্ক বাছারও কারণ আছে, সে কারণে পরে আসছি। এই মূলত এই বিষয়টা আমার ফ্যাসিনেটিং লেগেছিল, এবং পার্টিকুলার এই দুটো জায়গা নিয়ে এরকম কাজ এর আগে হয়নি, সেই জন্য এই বিষয়টা আমার বেছে নেওয়া। অনেক ধন্যবাদ। এবং আমি চাইবো যে আমাদের এই পডকাস্টের মাধ্যমে আরো মানুষ এই বইটির কথা জানতে পারুক। এবং এত সুন্দর একটা কাজ আপনি করেছেন, এবং ইতিহাস ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের জায়গা। তো অবশ্যই আমি চাইবো যে এই বইটি আরো অনেক মানুষের কাছে পৌঁছন। তো আমি কি আপনাকে অনুরোধ করতে পারি, মানে আপনার পছন্দের যে কোনো একটু অংশ বই থেকে যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শেয়ার করেন? হুম, শিওর। এটা হচ্ছে বইটা, আর বইটার আমি ইয়েটাই পড়ছি আমি। হ্যাঁ, 2-3টে জায়গা পড়ছি যাতে বইটার সম্পর্কে বোঝা যায় সহজে। এ বইয়ের বিষয়বস্তু ঠিক কি? সহজে বলতে গেলে এক যাত্রাপথের কথা বলে এই বই। পাঠককে সওয়ারি করে ডিঙা বা জাহাজে, তারপর রওনা দেয় হুগলি নদী ধরে। এ বই এক টাইম মেশিন, যা আপনাকে পৌঁছে দেবে পঞ্চদশ শতাব্দীতে। 5টি শতকের জলপথে যাতায়াত করবেন আপনি, দেখবেন কিভাবে বদলে যাচ্ছে দুপারের এলাকাগুলি। পথ নির্দেশক হিসাবে হাতে থাকবে একাধিক বাংলা কাব্য, সঙ্গে ইউরোপীয়দের আঁকা বিভিন্ন মানচিত্র। মনে মনে বর্তমানের সঙ্গে তুলনা করবেন অতীতের। অবাক বিস্ময়ে ভাববেন এখনকার সঙ্গে কতই না ফারাক সেকালের। এই আর কি আমার মূল জায়গাটা। আপনি যদি ধরেন, সেটা হচ্ছে কাব্যের দিক দিয়ে, বাঙালির দিক দিয়ে দেখতে গেলে ত্রিবেণী থেকে বরানগর, এবং ইউরোপিয়ানদের ম্যাপের সাপেক্ষে দেখতে গেলে ব্যান্ডেল থেকে বরানগর, মোটামুটি একটা জায়গা। কখনো কখনো প্রসঙ্গক্রমে কলকাতাও তো এসছেই, কিন্তু কলকাতাকে আমি সচেতন ভাবেই খুব গুরুত্ব দিইনি। তার কারণ কলকাতা নিয়ে এত কাজ হয়েছে এবং এত চর্চা হয়েছে, সেই তুলনায় এই জায়গাগুলো আমার এই অ্যাঙ্গেলে দেখাটা অবহেলিত বলে মনে হয়েছে। উত্তর 24 পরগনা আর হুগলি, ফলে কলকাতা অবভিয়াস, কলকাতা এসছে, হাওড়া এসছে, দক্ষিণ 24 পরগনা এসছে, নদিয়া, বর্ধমান, এরা সবাই এসছে প্রসঙ্গক্রমে। কিন্তু ওদের আমি মুখ্য করে তুলিনি, মুখ্য এই দুটো জেলাকেই রেখেছি। আমি আপনার সাক্ষাৎকারগুলো শুনছিলাম, এবং সেখানে আপনি হুম। এই বিষয়টা নিয়ে ছোট্ট করে বলেওছেন যে আমরা এখন কলকাতাকে নিয়ে এত কিছু রিসার্চ বা এত ইতিহাস দেখেছি, কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে এই যে মানচিত্রটা আপনি তুলে ধরেছেন এর মধ্যে আরও অনেক আকর্ষণীয় ইতিহাস আমরা খুঁজে পেতে পারি। এবং এখানে মানে আপনি লেখক এবং রিসার্চার হিসেবে আপনি কি আপনার পছন্দের কোনো ইতিহাস আমাদের সাথে শেয়ার করতে চান?
হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রসঙ্গেই বলি যে মানচিত্র সেই অর্থে নিয়মিতভাবে আঁকা শুরু হয় ইউরোপীয়রা এখানে আসার পর। প্রথম প্রাথমিক উদ্দেশ্য ছিল ওদের বাণিজ্য করতে আসা, এবং তারপর আস্তে আস্তে উপনিবেশ তৈরি ইত্যাদি। ইউরোপীয়রা কবে এলো এই পশ্চিমবঙ্গীয় ভূখণ্ডে বলা ভালো, তখনকার দিনে বাংলার অন্যতম উল্লেখযোগ্য বন্দর ছিল সপ্তগ্রাম। দুটো বন্দর উল্লেখযোগ্য ছিল, একটা ছিল সপ্তগ্রাম, একটা ছিল ওদিকে চট্টগ্রাম। চট্টগ্রাম আমরা আলোচনার থেকে বাদ রাখছি। পশ্চিমবঙ্গ যদি ধরি, আজকের পশ্চিমবঙ্গের ম্যাপ, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর ছিল সপ্তগ্রাম। তাই সপ্তগ্রামে পর্তুগিজরা প্রথম অফিসিয়ালি বাণিজ্য করতে আসে 1537 খ্রিস্টাব্দে। আর ওদের আঁকা ম্যাপ অথেন্টিক বলা যায় না, কিন্তু এখনকার জায়গা বা ইয়ের সঙ্গে মিল পাওয়া যায়। এরকম ম্যাপ প্রথম আঁকা হয় 1550-এ, 13 বছর। তারপরেও 1550 এবং তারপরে পরের 150 বছরে বিভিন্ন জাতি, আমি নেদারল্যান্ডের ম্যাপ দেখেছি, জার্মানির ম্যাপ দেখেছি, পর্তুগিজরা তো আছেনই, ডাচরা আছে, এরকম বিভিন্ন জাতি যখন একেবারে প্রথম দিকে, যখন তারা শুধুমাত্র বাণিজ্য করতে আসছে, তখন বাংলার আর কোনো জায়গা চিহ্নিত না থাকলেও সপ্তগ্রাম চিহ্নিত থাকছে ম্যাপে। ধরুন পুরো ভারতের ম্যাপ বা এশিয়ার ম্যাপ, সেখানে বাংলার আর কোনো জায়গা চিহ্নিত না থাকলেও সপ্তগ্রাম চিহ্নিত থাকছে। পরবর্তীকালে চিহ্নিত থাকছে হুগলি। ব্যাপারটা হচ্ছে, এবং কলকাতার তো নামগন্ধই নেই। এটা হচ্ছে, আমি বলছি 16th সেঞ্চুরির কথা, 16th সেঞ্চুরি বা 17th সেঞ্চুরির গোড়ার দিকের কথা। সেই সময় এমন একটা হয়েছিল, এই হুগলি সপ্তগ্রাম এই জায়গাটা আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছিল বন্দর হিসেবে। এবং সপ্তগ্রামে একসময় সরস্বতী নদী ধরে একের পর এক পর্তুগিজ জাহাজ আসছে বাণিজ্য করতে। তারপর সপ্তগ্রাম যখন সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার জন্য সপ্তগ্রাম পরিত্যক্ত হলো, তখন হুগলিতে বন্দরটা শিফট করে হলো। তখন হুগলি নদী ধরে সমস্ত বাণিজ্য জাহাজ যাচ্ছে। এবং আপনি যদি ধরেন ওই হুগলির বেল্ট ধরে একসময় পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, তারপর আপনার ডাচ, প্রত্যেকটা জাতি, ড্যানিশ, প্রত্যেকেই কখনো না কখনো হুগলিতে গেছে। উপনিবেশ গড়েছে কিনা, মানে থিতু হতে পেরেছে কিনা সেটা পরের কথা, কিন্তু হুগলি ছিল ওদের প্রাথমিক গন্তব্য। ফলে এই হুগলি সপ্তগ্রাম এই জায়গাটা এমন একটা সময় আন্তর্জাতিক জায়গাতেও, বাণিজ্যের জায়গাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, যখন কলকাতার নামগন্ধ ছিল না। এবং কলকাতা ততটা গুরুত্ব পায়নি এমন সময় আরো অনেক জনপদই মানে গুরুত্ব পেয়েছিল। মানে ইউরোপীয়দের চোখে না হলেও হয়তো আমাদের চোখে বা বাঙালিদের চোখে বলা ভালো। যেমন ধরুন আপনি পানিহাটি, ওদিকে মাহেশ, চাতরা, ভদ্রেশ্বর, গৌরহাটি, এরকম, বা আপনাদের মুলাজোরের কথা বলা যায়, চানক। উম, এই জায়গাগুলো শুধুমাত্র ইউরোপীয়দের মুখাপেক্ষী হয়ে না, বাংলার নিজস্ব জায়গা হিসাবে, জনপদ হিসাবেই গুরুত্বপূর্ণ হয়েছিল। এবং তখন কলকাতা সামান্য একটা গ্রাম। কলকাতার মূল খ্যাতি বা কলকাতার প্রসঙ্গ মূল উচ্চারিত হচ্ছে কালীঘাটের জন্য, কালীঘাট মন্দিরের জন্য। কাজেই এর জন্যই বলছি কলকাতা মুখ্যত গুরুত্ব পাচ্ছে জবচার্নকে সে কুঠি স্থাপন করার পর, এবং আরো বেশি গুরুত্ব পাওয়া শুরু করছে যখন হুগলি বাণিজ্য কেন্দ্র হিসাবে পড়তির দিকে এবং কলকাতা উঠছে। তার আগে অব্দি হুগলি সপ্তগ্রাম ওই বেল্টটাই রাজত্ব করেছে। এই এই যে শিফটের কথাটা আপনি বললেন, এটা কি মানে নদী বন্দরের নাব্যতা রিলেটেড, না এর পিছনে অন্য কোনো ইতিহাস হ্যাঁ, আছে হ্যাঁ, বলে হ্যাঁ, আপনার? শিফট বলতে আমি বলতে চাইছি, কোন শিফট বলছেন, সপ্তগ্রাম থেকে হুগলিতে থেকে শিফট? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপর হুগলি থেকে কলকাতা, হ্যাঁ। সপ্তগ্রাম থেকে হুগলিতে প্রথম যে শিফটটা হয়েছিল, কারণ আপনি দেখুন পর্তুগিজরা 1537-এ বললাম সপ্তগ্রামে এসছে, তারপর 1579 বা 80-তেই হুগলিতে তারা শিফট করে গেছে। ততদিনে সপ্তগ্রামে আর বাণিজ্য করা যাচ্ছে না, কারণ সরস্বতী নদীর নাব্যতা কমে আসছে, চড়া পড়ে যাচ্ছে। সরস্বতীর ঊর্ধ্ব প্রবাহ যেটাকে বলে, মানে ত্রিবেণীর থেকে সাকরাইল অব্দি, ওই অংশটা আস্তে আস্তে সরু খালের মতো হয়ে যাচ্ছে। এবং জল সাপ্লাই ওদিক দিয়ে আর হচ্ছে না, জল সাপ্লাইটা ঘুরে যাচ্ছে আমাদের হুগলি নদীর দিকে।
ফলে সপ্তগ্রাম হচ্ছে পরিত্যক্ত হচ্ছে এবং হুগলিতে শিফট করছে। তারপর হুগলির থেকে কলকাতায় যখন শিফট হচ্ছে, তার বিবিধ কারণ আছে। হুগলিতে ইউরোপীয়রা যখন বাণিজ্য করছো, তার পাশাপাশি মুঘলদের একটা প্রভাব ছিল। এবং তারও পরে 1757 পরে, যখন পলাশী যুদ্ধের পরে ইউরোপীয়রা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তাদের মৌরসি পাট্টা আরো ভালো করে করে নিল, যেখানে কলকাতা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছিল জব চার্নকের পর থেকেই। 1690 এর পর থেকে 1757, এটা হচ্ছে কলকাতার ডেভেলপমেন্টের পিরিয়ড। তারপর 1757 পর থেকে আরো দ্রুত গতিতে হওয়া শুরু করলো। তখন কলকাতা যেহেতু অলিখিতভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হলো, এবং একই সঙ্গে এইটাও দেখতে হবে যে আমাদের কলকাতার থেকে হুগলি পর্যন্ত নদীর যা নাব্যতা, সেখান থেকে দক্ষিণে, মানে আমি যদি গঙ্গাসাগর বা ডায়মন্ড হারবার সঙ্গম থেকে শুরু করে এই খিদির পূর্বে এই অঞ্চল পর্যন্ত নদীর নাব্যতা বা গভীরতা অনেক বেশি। ফলে জাহাজগুলো কলকাতা অব্দি যত সহজে আসতে পারতো, বড় বড় জাহাজ, হুগলিতে যাওয়া তার তুলনায় অপেক্ষাকৃত কষ্টকর ছিল। ইত্যাদি সাত পাঁচ ভাবতে ভাবতে হুগলি এবং কলকাতা ততদিনে রাজধানী হয়ে উঠছে। ভাবতে ভাবতে 18th সেঞ্চুরিতে, মানে হুগলির থেকে ভরকেন্দ্রটা কলকাতায় সরে এলো, এবং মুঘলদের প্রতিপত্তি পড়লো। সমস্ত মিলিয়ে মিশিয়ে কলকাতা তখন থেকে আস্তে আস্তে উঠতে শুরু করলো। আপনার এই বইটার রিসার্চ ওয়ার্ক সম্পর্কে আমি একটু জানতে চাই। মানে আপনি বইয়ের নামকরণের মধ্যেই কৃতজ্ঞতা স্বীকার একটা করেছেন যে বাংলার হুম। কাব্য এবং মানচিত্রে, এবং সেই আহ, ইতিহাস, মানে আহ, সাহিত্যে যে ইতিহাসের কথা বলা হয়েছে, যেটা ফ্যাকচুয়াল ইতিহাস বা যেটা আঞ্চলিক ইতিহাস, এই দুটোকে আপনি কিভাবে জুড়লেন, এটা আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। না, সাহিত্যের ইতিহাস ধরুন, আমাদের যে সাহিত্যের একটা সময় পর্যন্ত, অন্তত 18 শতক পর্যন্ত বাংলার যা যা সাহিত্য ছিল, তার অনেকটা অধিকাংশই ছিল ধর্মকেন্দ্রিক, ধর্মীয় বিষয় আসার কাজেই। সাহিত্য বলতে যেসব সাহিত্যেই ভৌগোলিক বিবরণ পাওয়া যায়, আমি যে সাহিত্যগুলো গ্রহণ করেছি, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, তার শীতলা মঙ্গল, সত্যনারায়ণের পাঁচালী, গঙ্গা ভক্তি তরঙ্গিনী, তারপর দীনবন্ধু, একেবারে শেষ দীনবন্ধু মিত্রের সুরধনী কাব্য, তারপর তীর্থমঙ্গল ইত্যাদি। এগুলো যে আমি নিয়েছি, তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক কাল্পনিক কথা আছে। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল তো সবাই জানেন, কিন্তু এইগুলো, এবং সুকুমার সেনের মতো পণ্ডিতরা বলেওছেন যে এই কাহিনীগুলো যখন লেখা হচ্ছে, কাহিনীগুলোর মূল ঘটনা কিন্তু তারও আগেকার, হয়তোবা সেই স্মৃতি পরবর্তী সময়ে এসে এখানে লেখা হচ্ছে। তো সেটা হলেও কবিরা যখন লিখছেন, তখন তারা চারপাশের যে যাত্রার বর্ণনা, ধরুন চাঁদ সদাগর যেখান থেকে রওয়ানা দিচ্ছেন বাণিজ্য তৈরি নিয়ে, সিংহলে বাণিজ্য করতে যাবেন, এবং তিনি যে পথে যাচ্ছেন, সেই পথটা হচ্ছে আমাদের এই হুগলি নদী। এবং হুগলি নদীতে যখন যাচ্ছেন, তার এবং চাঁদ সদাগর, এবং একই কথা ধরুন ধনপতির কথা বলা যায় চণ্ডীমঙ্গল, এটা যখন যাচ্ছেন, দুপাশের যে বর্ণনা দিতে দিতে যাচ্ছেন, সেই বর্ণনাগুলো হচ্ছে কবির কারেন্ট সময়ের। মানে দ্বিজমাধব বলে একজন আছেন, মঙ্গলচণ্ডীর গীত লিখেছিলেন, এক রকমের চণ্ডী মঙ্গল, 1579-80-র দিকে। উনি যখন বর্ণনা দিচ্ছেন, সেই সময় যে দুপাশের জনপদ গুলো, সেগুলো কিন্তু ওই সময় 1580-র বর্ণনা। কাজেই কাব্য যদি কল্পিতও হয়, এগুলো ওরা কেন করেছেন? ওরা এগুলো করেছেন যে বর্ণনার মধ্যে বিশ্বাসযোগ্যতা ঢোকাতে। যে আমি যখন কোনো একটা কাল্পনিক কাহিনীও যদি বলি বা দেবী মাহাত্ম্যও যদি বলি, তখন যে পথটা বলছি, এই পথটা যে বাস্তব, তাতে যারা শ্রোতা, এগুলো তো পাঁচালী আকারে গাওয়া হতো, শ্রোতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা জন্মায়। এতে কি কোনো ত্রুটি নেই? আছে। বেশ কিছু জায়গায় প্রক্ষিপ্ত বলে একটা বিষয় হয়। সেটা হচ্ছে, ধরুন, যে প্রক্ষিপ্ততার সবচেয়ে বড় উদাহরণ আসে আমাদের বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যে। তাতে কি হয়, মানে যেটা পরবর্তীকালে পণ্ডিতেরা বলেছেন, যে বিপ্রদাস প্রথমে প্রাথমিকভাবে লেখার সময় যে যে জায়গাগুলোর নাম করেছিলেন, তার 200 300 400 বছর পরে অন্যান্যরা হয়তো
রিলেভেন্ট বুঝে অনেক জায়গার নাম ঢুকিয়ে দিয়েছে ছন্দ মিলিয়ে। ফলে এই ব্যাপারগুলোও আছে। কোনো জায়গার নাম হয়তো আদিতে ছিল না, মূল কাব্যে একেবারে প্রাথমিক লেখায়। প্রাথমিকটা তো হাতে পাওয়ার উপায় নেই, ম্যাক্সিমাম কাব্যেরই আদি পুঁথি পাওয়া যায় না। ফলে হয়তো পরবর্তীকালে প্রক্ষিপ্ত হিসাবে অনেক বাইরের জায়গার নাম ঢুকেছে। ফলে এই সম্ভাবনাগুলো নিয়েই এই কাজটা করতে হয়। তবে হ্যাঁ, মানে প্লাস মাইনাস না করে 80% অন্তত এই পথের বিবরণ বা জনপদের বিবরণ বিশ্বাসযোগ্য কিছুটা অংশের। তারপর আবার কিছুটা অংশ আছে, যোগদহ টোকদহ ইত্যাদি, কালিদহ ইত্যাদি, এই জায়গাগুলোর নামও ওরা বলেছেন। সেই জায়গাগুলোর নাম নিয়ে কোথায় অবস্থিত পার্টিকুলারলি তা নিয়ে কনফিউশন আছে। এখন আপনার যে আরেকটা বিষয়, এগুলো কিভাবে পেলাম, সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটাই গত 100 বছরে মুদ্রিত বই আকারে বেরিয়েছে, মানে কাব্যগুলো অ্যাভেলেবল। কিন্তু আমি যে কাজটা করেছি তাতে শুধু প্রিন্টেড বই থেকে টেক্সট নিয়েছি তা না, অরিজিনাল যে পুঁথিগুলো, সেই পুঁথিগুলো আমি প্রত্যেকটা জোগাড় করেছি, মানে দেখেছি নিজের চোখে জোগাড় করেছি, এবং সেই পুঁথিগুলোর রঙিন ছবি বইয়ে ছাপা আছে। আপনাকে একটা আন্দাজ দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। এই যে এরকম হচ্ছে বিষয়গুলো, এই যে পুঁথিগুলো, এগুলো আমাদের রাজ্যের বিভিন্ন আর্কাইভে বা পুঁথিশালায় রয়েছে। কিছু আছে এশিয়াটিক সোসাইটিতে, কিছু আছে আপনার বঙ্গীয় সাহিত্য পরিষদে, কিছু আছে বিশ্বভারতীতে। এইগুলো আমি ওখানে গিয়ে গিয়ে সংগ্রহ করেছি। সংগ্রহ করে হয়তো ফারাকও আছে ছাপা টেক্সট আর পুঁথির, কারণ পুঁথিও তো বিভিন্ন ভার্সান হয়। একটা কাব্যের হয়তো 100টা পুঁথি আছে, তার আমি পার্টিকুলার একটা বা দুটো বা তিনটে ট্যালি করেছি। এইভাবে কাজটা হয়েছে। আবার এটাও ঠিক যে একটা কাব্য ধরুন লেখা হলো, আপনি ধরুন একটা পুঁথি লিখলেন, তারপর হাতে লিখলেন, তারপর আপনি ধরুন মুখে আমাকে শোনাচ্ছেন। আপনার সামনে 5 জন বসে আছে, 5 জনকে আপনি ধরুন পড়ে শোনাচ্ছেন। 5 জন যে হুবহু আপনারটাই শুনে শুনে লিখছে তা না, লেখা বদলাতে পারে, 5 রকম হতে পারে। কিংবা আপনি একটা পুঁথি লিখলেন এক জায়গায় বসে, সেই পুঁথিটা ধরুন চলে গেল অন্য একটা জায়গায়। সে যখন দেখে দেখে ওই পুঁথিটা লিখছে, তখন সে তার নিজের মনের মতো দু এক লাইন ঢুকিয়ে দিতে পারে। তার মনে হলো ধরুন, ইস, এই কাব্যটা এরকম লিখেছে, কিন্তু এই কাব্যের মধ্যে তো শ্যামনগর জায়গাটা নেই। কিন্তু শ্যামনগর জায়গাটা তো আমি চিনি, খুব প্রিয়, আমি শ্যামনগর নামটা ঢুকিয়ে দিই ছন্দ মিলিয়ে। এইটাকেই বলে প্রক্ষিপ্ত। মূল পুঁথি আর এই প্রক্ষিপ্ত পরবর্তী পুঁথি এর মধ্যে তাহলে পার্থক্য হয়ে গেল। এইরকম বিভিন্ন পার্থক্য মিলে মিশে ব্যাপারগুলো আস্তে আস্তে এগিয়েছে। কাজেই যেটা যে টেক্সট আমরা টেলি করি বা সবাই করেন পণ্ডিতেরা, সেটাই যে একেবারে আদি প্রাচীনতম টেক্সট সেটা নাও হতে পারে। কিছু কিছু আছে, যেমন এই বইয়ে বিজয়রাম সেন বলে একজন ভদ্রলোক আছেন, তিনি তীর্থমঙ্গল বলে একটা কাব্য লিখেছিলেন। সেটাকে বলা হয় বাংলার প্রথম ভ্রমণ সাহিত্য। ওটা লিখেছিলেন 1770-এ। সেই তীর্থমঙ্গলের একেবারে অরিজিনাল পুঁথিটাই পাওয়া যায়, মানে বিজয়রাম সেনের হাতে লেখা, বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। ফলে সেইটার ক্ষেত্রে প্রক্ষিপ্ত হওয়ার চান্স নেই, কবি যেটা লিখেছেন একেবারে ফার্স্ট হ্যান্ড পাওয়া যাচ্ছে। আর বাকিগুলোর ক্ষেত্রে ফার্স্ট হ্যান্ড পাওয়ার উপায় নেই। ফলে ওই আন্দাজ করে সেই সময় এই জনপদটা গুরুত্ব পাওয়া সম্ভব কিনা, এই জনপদের এই নামকরণ হয়েছিল কিনা আদৌ, এইসব ট্যালি করে 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 বিচার করতে হয়। যেমন ধরুন গঙ্গা ভক্তি তরঙ্গিনীতে ফরাসডাঙ্গা বলে একটা নাম আছে। ফরাসডাঙ্গা তো ফরাসিরা আসার আগে নাম হয়নি। কাজেই তাতেই বোঝা যায় যে এই কাব্যর সঙ্গে নামকরণের সময় মিলিয়ে বোঝা যায় যে এটা অমুক সময়ের। এইভাবে আর কি কাজগুলো হয়। থ্যাংক ইউ। আমি কেন এই প্রশ্নটা করলাম এবং আহ, সেটা নিয়ে আমাকে একটুখানি বলতে হবে যে হুম। আমি অ্যারাউন্ড প্রায় আজ থেকে 8-9 বছর আগে যখন অস্ট্রেলিয়া চলে আসি তার আগে আমার বাড়ি হচ্ছে শ্যামনগর। তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে
আমাদের স্থানীয় ইতিহাস যদি কোনোভাবে কোথাও ব্লগে বা কিছু করে যদি আমি এটাকে একটু ডকুমেন্ট করে রেখে যেতে পারি, এবং আমি বয়স্ক মানুষদের সাথে কথা বলার চেষ্টা করি, কিছু কিছু ছবি সংগ্রহ করি, এবং সেই ডকুমেন্টেশনটুকু রয়েছে, আমি লিখে উঠতে পারিনি, তারপরে চলে আসি এবং আচ্ছা। যা হয় আর কি কর্মজীবনে এবং ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ি। তো সেই সময়টা থেকে আমার আর কি ইতিহাসের প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। তো আপনাকে আমি আহ, আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু শ্যামনগর আপনার এই আহ, জনপদের মধ্যে একটি কাজের জায়গায় অংশ, হ্যাঁ। একটি কাজের অংশ, তো এই জায়গাটার ইতিহাস সম্পর্কে যদি আপনি কিছু শেয়ার করেন। না, দেখুন, একটা জায়গার ইতিহাস মানে কোন একটা জনপদের ইতিহাস একটা সম্পূর্ণ টোটাল একটা আলাদা বিষয় সেটা তো। এবং একটা বিশাল ইতিহাস বলতে তো শুধু সংক্ষিপ্ত শ্যামনগর কি ইত্যাদি না, তার মানুষ, তার জনজীবন, তার বিবর্তন, পুরোটা ইতিহাস। ওইটা একটা আলাদা স্বতন্ত্র বইয়ের বিষয় বা আলাদা একটা সাবজেক্ট। সেইটাতে এত সংক্ষেপে বলা সম্ভব নয়, পুরোটা আমি জানিও না। আমি যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে কাব্য আর মানচিত্রে শ্যামনগর কিভাবে ধরা দিয়েছে, মানে সেটা আমি বলতে পারি। আর শ্যামনগর নামটা কিন্তু খুব একটা আধুনিক নাম বলতে গেলে অপেক্ষাকৃত। আপনাদের একটা ধারণা আছে, অনেকেই বলে শুনেছি, যে মুলাজোড় নামটা সেটা হচ্ছে শ্যামনগর যে কালীবাড়ি, ব্রহ্মময়ী কালীবাড়ি, ওখানে নাকি কালীকে মূলা উৎসর্গ করা হয় বলে মুলাজোড় নাম। এরকম একটা থিওরি ঘোরাফেরা করে। আপনি কি এমন থিওরি কিছু শুনেছেন? আহ, আমি এই থিওরিটা খুব একটা শুনিনি। আমি দুটো শুনেছি, যে মানে বর্ধমান মহারাজা একসময় আর কি পালিয়ে এসে এখানে কিছুদিন ছিলেন, তো তখন উনি একটা শ্যামের মূর্তি নিয়ে আসেন, এবং সেই মূর্তিটা নাকি এখনো হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ, কোথাও, এই একটা থিওরি ঠিক ঠিক আমি শুনেছি। যে আহ, ঠিক 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 ঠিক। শ্যামনগর, শ্যামনগরের আগে বলে নি মুলাজোর। মুলাজোর, কাউগাছি এগুলো হচ্ছে জনপদ। শ্যামনগর নামে আজ থেকে 300 বছর আগেও কোনো জায়গা ছিল না। মুলাজোর জায়গাটা প্রাচীন, গঙ্গার পাড়ে। মুলাজোর হচ্ছে প্রাচীন বিভিন্ন কাব্যেও মুলাজোরের নাম আছে। বিপ্রদাস পিপলাইয়ে পেয়েছি, এবং তীর্থমঙ্গলে সম্ভবত পেয়েছি, দীনবন্ধু মিত্রের কাছে এরকম 3-4টে কাব্যে মুলাজোর বা মুলুয়া সোর, মুলা সোর ইত্যাদি বলতে বলতে মুলাজোরকে ইয়ে করা আছে। বেশ কিছু ম্যাপে, 18th সেঞ্চুরির ফরাসি ম্যাপে বা অন্যান্য জায়গাতেও মুলাজোর, মুলাগোর ইত্যাদি এই হয় বলে মুলাজোরকে বোঝানো হয়েছে। একইভাবে কাউগাছিও আছে। কাউগাছি যেহেতু গঙ্গার পাড়ের জনপদ নয় সেই অর্থে, গঙ্গার থেকে খানিকটা সরে, কাজেই কাব্যে হয়তো কাউগাছির উল্লেখ পাইনি, কিন্তু মানচিত্রে কাউগাছি আছে, ইউরোপিয়ানদের মানচিত্রে উল্লেখ। এটা কোন সময়কার মানচিত্র বলছি, ধরুন +- 18th সেঞ্চুরি। তা কাজেই মুলাজোর একটা আলাদা জায়গা, যেখানে এখন শ্যামনগর কালীবাড়ি, ব্রহ্মময়ী কালীবাড়ি, এই জায়গাটা হচ্ছে মুলাজোর। আর শ্যামনগর স্টেশন এখন যেখানে অবস্থিত, এই স্টেশনটাও হচ্ছে প্রাচীন মুলাজোর গ্রামের সীমা। এখন যে থিওরি যেটা বলা হয় সেটা হচ্ছে 1742-এ যখন বর্গী হাঙ্গামা হলো, তখন বর্ধমানের মহারানী তার নাবালক সন্তান তিলকচাঁদ মেহতাবকে নিয়ে কাউগাছিতে চলে আসেন, এবং কাউগাছিতে একটা গড়ের মতো নির্মাণ করে বসবাস করে। তা ওই তাদের কুলদেবতা ছিলেন শ্যাম। ফলে সেখান থেকে ওই জায়গাটার নাম রাখা হয় শ্যামনগর। তিলকচাঁদ মেহতাব জায়গা রাখেন, কাউগাছির একটা অংশ, গড়ে ঘেরা অংশ, কাউগাছি গ্রামের। পরবর্তীকালে যখন স্টেশন করা হয় 1862-তে, তখন স্টেশনটা মুলাজোরে অবস্থান করা হলেও ওই শ্যামনগর নামটাই নেওয়া হয়। এখন এটা নিয়ে আমার বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে, শ্যামনগর খুব ভালো কথা, শ্যাম এখনো শ্যাম পূজিত হন, কথাটা সত্যি। এক জায়গায় শ্যামের বিগ্রহ রয়েছে ওই কুলদেবতার ইত্যাদি। শ্যামের নাম থেকে শ্যামনগর হওয়া অসম্ভব নয়, এটা একটা থিওরি। আরেকটা থিওরি সরিয়ে রাখি, সেটা হচ্ছে, আরেকটা থিওরি বলি এইটা সরিয়ে রেখে, সেটা হচ্ছে রেনেল, জেমস রেনেল, যাকে প্রথম সার্থক মানচিত্রকার বলা হয় আমাদের এখানকার,
তিনি 1779 সালে একটা ম্যাপ আঁকলেন। বেঙ্গল অ্যাটলাস বইয়ে ম্যাপটা আছে। সেই ম্যাপে শামুক গুড় বলে উল্লেখ আছে। ইংরাজি বানান তার বাংলা উচ্চারণ হবে, বা ইংরাজিতে উচ্চারণ হবে শামুক গুড় বা শামুকগড়। বানান ধরে এইটা। ফুইলার 1873 সালে একটা ম্যাপ আঁকলেন, সেখানে দেখাচ্ছেন শ্যামনগর ফোর্ট, শ্যামনগর দুর্গ, ওই গড়টা, গড়ের ধ্বংসাবশেষটা। এখন আমার কথা হচ্ছে, যদি শ্যামের জায়গা থেকে শ্যামনগর নামকরণ হয়, তাহলে সেখান থেকে শামুক গুড় বা শামুকগড়ের উচ্চারণে মেলে না। এখানে একটা থিওরি আছে যে প্রাথমিক এবং বহুচর্চিত তো হচ্ছে ওই বর্ধমানের রাজারা এসে এখানে গড় নির্মাণ করেন। অন্য একটা তথাকথিত কম প্রচলিত থিওরি হচ্ছে যে প্রতাপাদিত্য এখানে একটা গড় তৈরি করেছিলেন। সেটা আপনার ইয়ে হয়েছে, পরে ওটাকে সংস্কার করে এরা বসান, এরা তৈরি করেন, এই বর্ধমানের রাজারা থাকা শুরু করেন। তা এটা দু তিন রকম হতে পারে। এক হতে পারে দুর্গের ইয়ে ছিল গড়ের মতো, শামুক গড়, সেই থেকে। কাজেই সম্ভাবনা হতে পারে একটা, শ্যামের মন্দির থেকে শ্যামনগর। দু নম্বর হতে পারে শামুকের মতো দেখতে একটা গড়, সেখান থেকে শামুকগড়, সেখান থেকে শ্যামনগর বা শ্যামনগর। এবং এমনটাও হতে পারে শামুকগড় উচ্চারণে বদলাতে বদলাতে শ্যামনগর হয়েছে। কাজে প্রত্যেকটা সম্ভাবনাই হতে পারে। তবে শ্যাম এখনো পূজিত হন, সেটা সত্যি। তিলকচাঁদ মেহতা শ্যামের নাম দিয়ে শ্যামনগর রাখতেই পারেন, কিন্তু তাতে রেনেল শামুকগড় কেন লিখলেন, এটা একটা বড় প্রশ্ন তোলার মতো জায়গা। কারণ রেনে লাগছেন 1779-তে, আর ওদের ঘটনা ধরুন বড় জোর আপনি বলতে পারেন 30-40 বছর, 30-35 বছর আগে। ফলে 35 বছর আগে একটা জায়গার নাম শামুকগড় কিভাবে হয়ে গেল, ওটা স্থানীয়রাই গড়ের আকৃতির জন্য শামুকগড় বলতেন কিনা, এটা নিশ্চিত ভাবে বলার জো নেই। ফলে আমরা দু তিনটে সম্ভাবনাই খোলা রাখছি যে শ্যামনগর কেন নাম হলো। এবং পরবর্তীকালে স্টেশন হওয়ার পর তো আশেপাশের ধরুন ওই গড়শ্যামনগর, কাউগাছি, আতপুর, আপনি তো জানেন এগুলো, মুলাজোর, প্রত্যেকটা জায়গায় বৃহত্তর শ্যামনগরের মধ্যে ঢুকে পড়লাম। থ্যাংক ইউ। আমি আপনাকে এই শ্যামনগরের ইতিহাসে দুটো আরো ইন্টারেস্টিং আমার প্রশ্ন আছে, সেটা একটু জিজ্ঞাসা করছি। আহ, একটা হচ্ছে যে আমি যখন আহ, কিছু স্থানীয় পুরনো পরিবারের সাথে কথা বলছিলাম বা একটু ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করছিলাম, আমি একটা খুব আহ, অসাধারণ একটা তথ্য পাই, এবং সেটা আপনাকে জাস্ট ভ্যালিডেশন করার জন্যই হুম। আমি মূলত নিয়ে আসছি। সেটা হচ্ছে যে যদি আমরা পিছিয়ে যাই, ইতিহাসটুকু মূলত একটা ধর্মীয় ইতিহাস বলাই ভালো, কারণ তখন তো সেরকম ভাবে ইতিহাস লেখা হয়নি। মানে ধরুন হ্যাঁ, আমি বলতে ডকুমেন্টারি চাই ইতিহাস ধর্মের সঙ্গে সম্পৃক্ত। সম্পৃক্ত, মানে আমি বলতে চাইছি যে আমি যদি শ্মশান ঘাট দেখি তাহলে তার কিছুটা ইতিহাস পাওয়া যাবে, বা আমি যদি পুরনো মন্দির দেখি তাহলে কিছুটা ইতিহাস পাওয়া যাবে। তো এরকম আমি একটা পুরনো কালী পুজোর একটা মোটামুটি রেফারেন্স কালেক্ট করার চেষ্টা করছিলাম। তো সবচেয়ে পুরনো যেটা পাই সেটা হচ্ছে অ্যারাউন্ড 250-300 বছরের পুরনো একটা কালী পুজো। তো সেই একটা পরিবার এখনো সেই দায়িত্বটা পালন করেন। তো ওরা যেটা খুব মজার কথা বলেন যে তখনকার দিনে হিন্দু মুসলমান এই বিভেদটা সেরকম ছিল না। মুসলমানরাও আহ, কালী পুজোয় অংশ নিত। তার কারণ ছিল হচ্ছে কালী পুজোটা পুরোপুরি ডাকাতদের পুজো ছিল, এবং
অনেক সময়ই তখন যারা ডাকাতি করতে যেত, সেখানে হিন্দু মুসলমান দুজনে একসাথে পুজো দিয়ে প্রসাদ খেয়ে ডাকাতি করতে যেত। এটা একটা আমি খুব ইন্টারেস্টিং আর কি, একটা সময়ের একটা ভিউ পাই আমি যখন লোকজনের সাথে কথা বলেছি। এই বিষয়টা কি সত্যি বলে আপনার মনে হয়? মানে আপনি যতটুকু রিসার্চ করেছেন, যে সময়টাকে আপনি ধরার চেষ্টা করেছেন, সেখানে আপনি এই সাম্প্রদায়িক ব্যাপারটাকে কিভাবে পেয়েছেন? এটা আমার রিসার্চের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটা নিরপেক্ষভাবে, হ্যাঁ, এটা অত্যন্ত বাস্তব বলে মনে হয়। এটা অস্বাভাবিকতার কিছু নেই, কারণ আমাদের যে বাংলার এই বিবর্তনে যেমন বিভেদ রয়েছে, তেমন এরকম সম্প্রীতির বহু উদাহরণ রয়েছে। এবং কালী পূজাতে এক ধরনের শক্তির পূজা। ডাকাত ডাকাতি করার সময় যখন শক্তি আরাধনা বা শক্তি উপাসনা করা হতো, তখন যদি হিন্দুরা সেই শক্তির উপাসনা করতেন, তার সঙ্গী মুসলমানরাও একই সঙ্গে সেই শক্তি উপাসনা করবেন ডাকাতি করতে যাওয়ার আগে, এতে অস্বাভাবিকতার কিছু নেই। এরকম মিলমিশ বা সম্প্রীতির আবহ শুধু ডাকাতদের মধ্যে কেন, আরো অনেক পরিসরে ছড়িয়েছিল। আর এই অস্বাভাবিক কিছু না। এটাকে আমি আমি আশ্চর্য হলাম না, মানে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো আশ্চর্য লাগে, কারণ চারপাশে যেরকম ধর্ম নিয়ে রাজনীতি এবং বিভেদ ছড়ানো হয় বা হয়তো ঘটেও, কিন্তু এই ব্যাপারটা আশ্চর্য নয়, বরং বুদ্ধি দিয়ে বা বিশ্লেষণ করলে খুব স্বাভাবিকই মনে হয়। যে হতেই পারে শক্তি উপাসনার ক্ষেত্রে কেউ যখন ডাকাতি করতে যাচ্ছে, তখন এমন আমরা পরবর্তীকালেও উদাহরণ দেখেছি, যে শক্তি উপাসনা করে ডাকাতি করতে যাওয়া বা ইত্যাদি, তাতে হিন্দু মুসলমান ভেদ থাকবে না। বা একটা টিম যখন যাচ্ছে, টিম ওয়ার্ক, ডাকাতি তো এক ধরনের টিম ওয়ার্ক, তখন তার আগের যে পূজা সেটাও একসঙ্গে করবে, সেটা খুবই স্বাভাবিক। দ্বিতীয় যে প্রশ্নটা আমার ছিল সেটা হচ্ছে যে এটা এটাও এগেন আমি আহ, পারিবারিক ইতিহাস এরকম কথা বলতে গিয়েই জেনেছি যে একটা সময় আর কি দুটো পরিবার ছিল যাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব, বা বলা যেতে পারে একটা প্রতিযোগিতা ছিল। একটা বলা হয় হচ্ছে মহারাজা কান্তিচন্দ্রের পরিবার। তো কান্তিচন্দ্র আসলে শ্যামনগরের মানুষ ছিলেন, যিনি রাজস্থানে চলে যান এবং জয়পুরের মহারাজার সচিব ছিলেন দীর্ঘদিন, এবং ওনার ছেলেও রাজার সভাসদ ছিলেন। তো কান্তিচন্দ্রের নামে নাকি মানে আমি খুঁজেও দেখেছি, জয়পুরে একটা রাস্তা আছে এবং ওনার ছেলের নামে হাতিবাবু মার্গ বলে একটা রাস্তা আছে জয়পুর শহরে। এবং এরা দুজন আর কি শ্যামনগরের একটা স্কুল তৈরি করেন এবং তাদের পারিবারিক মন্দির ইত্যাদি আছে। আর আরেকটা অংশ হচ্ছে ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়ির কিছুটা অংশ যারা শ্যামনগরের ইতিহাসের সাথে যুক্ত, এবং ঠাকুরবাড়ির প্রভাবেই নাকি রেল লাইনটা গঙ্গার ধার দিয়ে যায়। মানে তা না হলে এরকমও হতে পারতো যে মন্দিরের রেল কাছাকাছি হওয়া। দিয়ে কাছাকাছি যায়। তো এই এবং এর ঠাকুর, জন্য আপনাকে যেটা বলেছিলাম যে ইন্টারেস্টিং হ্যাঁ, দেখবেন, পুরো আমাদের এই স্ট্রেচে শিয়ালদাহ থেকে শুরু করে গঙ্গার সবচেয়ে কাছাকাছি রেল লাইন এসছে কিন্তু শ্যামনগরে। আর কোথাও এত কাছাকাছি নেই। এছাড়া আরো কাছাকাছি, অপেক্ষাকৃত কাছাকাছি আপনি পাবেন নৈহাটিতে, কিন্তু তাও এত কাছাকাছি না। হ্যাঁ, এটা শ্যামনগরে মানে রেল স্টেশন আর গঙ্গা বা ফেরিঘাট হচ্ছে সবচেয়ে কাছাকাছি। তার এই একটা এই থিওরি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। না, না একটা আমি আপনি পড়ছিলাম যে থিওরিতে হয়তো বলুন, হ্যাঁ। হয়তো ওই মুলাজোড়ের মন্দিরে দর্শনার্থীরা যেহেতু আসতেন, কাজেই মন্দিরে যাতায়াতের সুবিধার জন্য মন্দিরের কাছাকাছি স্টেশন করা হয়েছিল, এরকম একটা শ্যামনগরের ইতিহাসে জায়গাতেই পেয়েছি, বইয়ে পেয়েছি। কিন্তু এইটা আশ্চর্য যে আর কোথাও কিন্তু এত কাছাকাছি না, গঙ্গার এত কাছে স্টেশন নেই, বা রেল লাইন এত কাছ দিয়ে যায়নি আমাদের এই আমি পারে। যেটা একদমই ঠিক কথা বলছেন, এবং আমি যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে মূল ঠাকুরবাড়ির সাথে ঠাকুরবাড়ির যে শাখাটির ইতিহাস আমরা শ্যামনগরে পাই, এই পাথুরিয়া ঘাটের ঠাকুর বাড়ি ওখানকার, ওখানে যোগাযোগ শ্যামনগর, হ্যাঁ। সম্পর্কে কি আপনি কিছু পেয়েছেন, কোনো থিওরি সেইটা? আমি আমি তো সেটা খুঁজিও নি। আমার আচ্ছা, সেটা আমার মানে এই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, হ্যাঁ, দর্পনারায়ণ ঠাকুর তো মন্দিরটা প্রতিষ্ঠা করেন 1812-তে। সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়াও যে ঠাকুরদের শ্যামনগরে বা মুলাজোরে
যোগাযোগ বা ইত্যাদি ছিল, সেইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা অনুসন্ধানের বিষয়। সেইটা আমার গঙ্গা তীরবর্তী জনপদের সঙ্গে মিশ খায়নি, কারণ আমার হাতে এভিডেন্স আসেনি। এভিডেন্স এসছে বলে কি কি এসছে, 1841-এর একটা চার্লস জোসেফের ম্যাপ, সেখানে মুলাজোর কালীবাড়ি এবং দর্পনারায়ণ টেগোরস ঘাট ইত্যাদির উল্লেখ আছে। এই ম্যাপটা, এই ম্যাপে এক জায়গায় ঘাটের এবং কালীবাড়ির উল্লেখ আছে, ওইটাই যা প্রসঙ্গক্রমে। আর আপনি যেটা বলছেন যে ঠাকুরদের, আর এই ঠাকুর হচ্ছে জোড়াসাগর ঠাকুর না, পাথুরিয়া ঘাটের ঠাকুর, এদের সঙ্গে শ্যামনগরের সম্পৃক্ততা এবং তার যে ডিটেলস, এটা সম্পূর্ণভাবে একটা আঞ্চলিক ইতিহাসের এক পুরো জনপদ কেন্দ্রিক অঙ্গ এইটা। আর আরো ভালো কথা, আমার কাজ কিন্তু আঞ্চলিক ইতিহাস, হ্যাঁ আবার নাও, কারণ প্রত্যেকটা জনপদ নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যায়, স্বতন্ত্র বিষয় প্রত্যেকটা সাবজেক্ট। আমি একটা অ্যাঙ্গেল ধরে প্রত্যেকটাকে বিশ্লেষণ করেছি। তবে হ্যাঁ, ঠাকুরদের সঙ্গে তো সম্পৃক্ততা ছিলই, এবং আপনি তো ওই ইতিহাসগুলোও জানেন, যেহেতু আপনি স্বামী বিতৃষ্ণ, যে তার মেয়ের নামে ব্রহ্মময় নামকরণ ইত্যাদি, এবং এবং আপনি আপনার ওই ভারতচন্দ্রের কবিতায় হ্যাঁ, নাগেদের প্রসঙ্গ ইত্যাদিও। হ্যাঁ, আপনার কাছে অনুরোধ রইল ওই ছবিটা আমাকে একটু পাঠাবেন, এটা আমার হ্যাঁ 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 সংগ্রহে হ্যাঁ, আমি ঠিক ঠিক, ওটা অবশ্যই এটা ভারতচন্দ্র রচনাবলীতেই আছে, আমি পাঠাবো। এটা আমি রেখে দিতে চাই। আচ্ছা, আমার হুম। তরফ থেকে আমি অনেক প্রশ্ন করলাম, আহ, এবং আমাদের এপিসোডের সাথে আমরা একটু মূল বিষয়ে ফিরে আসছি। তো আপনি আহ, এই বইটির পাশাপাশি আরও অনেক রিসার্চ ধর্মী আরও লেখালেখি করেছেন। তো ভবিষ্যতে কি ধরনের লেখালেখিতে কাজ করছেন, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ভবিষ্যতে, ভবিষ্যতে এই মুহূর্তে বইমেলায় একটা বই বেরোচ্ছে আমার সম্পাদিত, ঈর সাক্ষাৎকার বলে একটা বই। এর সাক্ষাৎকার হচ্ছে 15 জনের সাক্ষাৎকার আমি নিয়েছি। সেটা সেটা কি, ওই 15 জন হচ্ছেন আঞ্চলিক ইতিহাস এবং লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন। মানে তাদের অভিজ্ঞতা, তাদের এক একটা কাজ ধরে ধরে আলোচনা, তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে কাজ করেছেন, কি কি প্রতিকূলতা, মানে এইসব নিয়ে ডিটেলস আলোচনা, পাতার পর পাতা এক একটা আলোচনা, এই করে একটা আছে। আর পরবর্তীতে আরো কিছু একটা প্রবন্ধ সংকলন করব 2026-এ হয়তো। তাতে বিভিন্ন আমার লেখা বিভিন্ন রিসার্চ প্রবন্ধ, যেমন বালি সিপলেন বেস, আগরপাড়া মিশন, কক্সের বাংলো, সোনাই নদী ইত্যাদি বিভিন্ন প্রবন্ধ বিষয় হিসেবে থাকবে। কাজেই এই আর বড় দু তিনটে কাজের আবার পরিকল্পনা আছে, সেটা এখনো শুরু করিনি, মাথাতেই আছে। এই শুরু না করলে আদৌ করতে পারবো কিনা সেটাও জানার উপায় নেই। যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে বলতে পারি, যেগুলো হয়নি সেগুলো নিয়ে বলা খুব কঠিন। আপনার আহ, এই বইটির কথা মূলত আমার লক্ষ্য ছিল যে এই এপিসোডে আমরা কভার করব। আপনি যদি চান আপনার অন্য কোনো লেখার কথাও আপনি আমাদের পাঠকদের সাথে বা আপনাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। না, হ্যাঁ, মানে কবিতা বা গদ্য সেই অংশটা বাদ রাখুক এই আলোচনা, সেই বিষয়ে না। যদি এই জাতীয় কাজের কথা বলা হয়, যে তাহলে আমি তো আগে যেটা বললাম, বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানে বলে বইটা, তারপর আমার সম্পাদিত একটা বই ছিল না যাইও জমের দুয়ার বলে, ভাইফোঁটার ওপর বাংলা ভাষায় সম্ভবত প্রথম বই ওটাই। ভাইফোঁটা নিয়ে আর কোনো বই নেই আমার জানা মতে। সেটাই কি হচ্ছে, ভাইফোঁটা নিয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে বইটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইফোঁটার যে মন্ত্র বৈচিত্র্য, এক জায়গার সঙ্গে সঙ্গে ওই ভাইফোঁটার মন্ত্রটা পাল্টে পাল্টে যায়, মূল কথা এক, কিন্তু ডায়ালেক্ট শব্দ ইত্যাদি পাল্টে যায়। ওইটা ওটা আমার খুব প্রিয় একটা কাজ। তারপর দেশভাগ এবং বলে একটা কবিতার গানের সংকলন করেছিলাম, ওটা সম্ভবত দেশভাগের কবিতার গান নিয়ে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সংকলন। তারপর এই গঙ্গা তীরবর্তী জনপদ বইটা তো বেরোলো। আরো বেশ কয়েকটা বড় বড় প্রবন্ধ আছে, যেটা বললাম প্রবন্ধগুলো নিয়ে পরবর্তীতে বই করব। এই আর কি চলছে এইভাবে। আপনার সাথে কথা বলে এবং আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আজকে যে ও কলকাতার জন্য আপনি এই সময়টা দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ। আশা করব যে যারা এই
এপিসোডটা শুনছেন তারা বইটি বিষয়ে আগ্রহী হবেন, এবং আমি বইটির লিংক দিয়ে দেবো এপিসোড ডিসক্রিপশনে, যাতে ইচ্ছুক মানুষ বইটি কিনে দেখতে পারেন। অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। তন্ময় আপনাকে। আমারও খুব ভালো লাগলো কথা বলে।